পড়ে ফেলছো। তো আজকে যেটা দেখবো না সেটা সম্পূর্ণ একদম প্রাইমারি প্রাইমারি বলতে যত প্রাইমারি আছে মানে সব প্রাইমারি ডেফিনেশনস গুলো তোমরা এখানে দেখতে পাবে। আর উম, আমাদের তো পরীক্ষার আরো দেরি আছে, আশা করি তোমাদের তো মনে হয় জানুয়ারির 30 তারিখে সম্ভবত পরীক্ষা ডেট দিয়েছে ক্লিয়ার। তো দেরি আছে, ইনশাল্লাহ আমরা তাহলে প্রায় তো অনেকদিন আগে শেষ করে দিচ্ছি। উম পরীক্ষার আগে আগে আর একটা রিভিউ ক্লাস যদি প্রয়োজন হয় নেয়ার, আমি তখন নিবো নে। এখন তোমাদের সাথে যেইগুলো চ্যাপ্টার ক্লোজ করার আমি ক্লোজ করে দিচ্ছি। আর লেকচার কত ওইটা আমার আর খেয়াল নাই, মানে এখন তোমাদের যে লেকচারটা দিব এটা কত নাম্বার ঠিক খেয়াল নাই। এখানে যেটা দেয় এটা আগে এ পার্টে ছিল, তো যেহেতু এখন এটা আমি তোমাদের বি পার্টে পড়াবো তাই নাম্বারটা চেঞ্জ হবে। ওকে, তো প্রথমেই শুরু করি যে আমাকে শুনতে পাচ্ছ কিনা আগে এটা একটু বলো, এবং স্লাইড দেখতে পাচ্ছ কিনা এটাও বলো, দেন আমি শুরু করে দিই। আসসালামু আলাইকুম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তোমাদের ইকোনমিক্স দিয়ে শুরু করে তোমরা ইকোনমিক্স বলতে আসলে কি বোঝায় বা কি মনে করো যে এই জিনিসটা কি হতে পারে। ইকোনমিক্স এর ডেফিনেশন আসলে অনেক রিসার্চার অনেক ভাবে দিয়েছেন, বাট আমরা ইকোনমিক্স এর জনক বলি অ্যাডাম স্মিথকে। তো সে যে ডেফিনেশন দিয়েছে বা তার মতে ইকোনমিক্স এরকম একটা জিনিস যেটা একটু লাইনে থাকো একটা সেকেন্ড। আচ্ছা, সরি তোমাকে একটু ওয়েট করালাম। কি জানি বলতেছিলাম, আচ্ছা ইকোনমিক্স এর ডেফিনেশনটা বলতেছিলাম যে ইকোনমিক আসলে বলতে কি বোঝায় আমরা যদি সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। সবার প্রথমে ইকোনমিক্স আমার বেসিক্স যে নিডস গুলো আছে সেই নিডস গুলো ফুলফিল করার জন্য আমার যে স্টাডি বলে যদি আমরা বলি সেই স্টাডি ইকোনমিক্স বলে। মানে আমার সোসাইটিতে সমাজে চলতে গেলে আমাদের অনেকগুলো বেসিক নিডস প্রয়োজন, সেই নিডস গুলো ফুলফিল করতে আমাদের কিছু জিনিসপত্র লাগে, যেমন আমরা যেটাকে বলি বিভিন্ন রিসোর্সেস লাগে। বাট সেই রিসোর্স তো লিমিটেড, সেই লিমিটেড রিসোর্সের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটা নিয়ে যখন স্টাডি করা হয় সেটাকে আমরা বলি ইকোনমিক্স। তো রিসোর্স গুলো কি হতে পারে, অনেক ধরনের হতে পারে। আমরা যদি বলি রিসোর্স বলতে সবার প্রথম আমাদের মাথায় যেই ওয়ার্ডটা আসে সেটা কি আলো বাতাস পানি, এগুলো হতে পারে। অথবা প্রাকৃতিক যেই আম, প্রকৃতি থেকে আমরা যে রিসোর্স গুলো উত্তোলন করি সেগুলো হতে পারে। তো এই জন্য বলা হয় কি এগুলো প্রকৃতি থেকে আমরা যেগুলো উইথড্র করি সেগুলো তো অ্যাকচুয়ালি লিমিটেডই থাকে, যেমন গ্যাস, তারপরে কয়লা, এগুলো লিমিটেড থাকে। তাহলে এই লিমিটেড রিসোর্সটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি? আমাদের তো পপুলেশন অনেক, হোল ওয়ার্ল্ডে পপুলেশন অনেক। সো এই এতগুলো পপুলেশনের এতগুলো মানুষের আসলে যে আহ চাওয়া পাওয়া আছে, আমরা যদি বলি সেই চাওয়া পাওয়া গুলো আমরা কিভাবে তাহলে ফুলফিল করব, সেটা নিয়ে যে স্টাডি করা হয় তাকে আমরা এই ভাষায় ইকোনমিক্স বলি। তো এই জন্য এখানে তোমরা আসলে যে ডেফিনেশনটা দেখতে পাচ্ছ বা কথাগুলো দেখতে পাচ্ছ
সেটাই হচ্ছে বলা হয়েছে, এটা হচ্ছে সায়েন্সেরই একটা অংশ, যেটা হচ্ছে আমার অ্যাভেলেবল যে রিসোর্স গুলো আছে, ওই রিসোর্স গুলোকে কিভাবে ইউটিলাইজ করলে, কিভাবে অ্যালোকেট করলে, কিভাবে ব্যবহার করলে আমার যে মানুষ আছে, ওয়ার্ল্ডে যে পিপল আছে, তাদের যে নিডস অ্যান্ড ওয়ান্টস আছে সেগুলো ফুলফিল হবে, সেটা নিয়ে স্টাডি করতে যদি যায় তখন আমরা তাকে ইকোনমিক্স বলি। তো তারপরে বলা হয়েছে যে আমরা হচ্ছে ইকোনমিক্স কেন স্টাডি করব, এটা হচ্ছে আসলে দরকারটা কি। সবার প্রথমে যদি আমরা বলি টু অ্যাচিভ সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জটা অ্যাচিভ করার জন্য ইকোনমিক স্টাডি আমাদের করতে হয়। যেমন হচ্ছে আহ বিভিন্ন সোশ্যাল প্রবলেম হয়ে থাকে, বিভিন্ন হচ্ছে আহ আহ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু গুলো থাকে, আহ যেগুলো অ্যারাইজ হলে আমার হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। তো অর্থনীতির ব্যাপারগুলো যদি আমরা না জানি, যেমন আমরা যদি বলি যে কোন সময় যোগান বাড়ে, কোন সময় যোগান কমে, সাপ্লাই কখন, সাপ্লাই আর ডিমান্ড কিভাবে হচ্ছে কাজ করে, এগুলো হচ্ছে নর্মাল অ্যানালাইসিস এর বিষয়। কারণ এগুলো কি আমরা হচ্ছে ছোটবেলা থেকে শুনতে শুনতে বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে এগুলো জানতে পেরেছি। তো সেটার কারণেও তোমার হচ্ছে ইকোনমিক স্টাডি করা প্রয়োজন। কারণ কি সমাজে কোন চেঞ্জটা হইতেছে, কিভাবে হচ্ছে কোন ইকোনমিকে কোন ইস্যুটা ইম্প্যাক্ট ফেলতেছে এই চেঞ্জের উপরে, সেটা তুমি যদি ইকোনমিক হালকা একটু স্টাডি করো তাহলেই তুমি জানতে পারবে যে আসলে ও আচ্ছা, ইকোনমিক্স এর এই ফ্যাক্টরটা বা এই জিনিসটা আসলে এখানে আমার প্রভাবিত করতেছে। তো আরো হতে পারে যে যারা ইন্টারেস্ট, যে ইকোনমিক ইস্যুটা আসলে আমাকে অনেক বেশি প্রভাবিত করে বা আমি এটাতে ইন্টারেস্ট ফিল করি, আরো এই সম্পর্কে জানতে চাই, তখন কি করি আমরা ওই ব্যাপারে আরো বিশদ গবেষণা করি বা পড়াশোনা করি বা হচ্ছে ওই ওই টপিকে আসলে নিজেকে ইনভলভ করতে চাই আজীবন, এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে তখনও আসলে আমরা এটা নিয়ে স্টাডি করি, যেটাকে হচ্ছে বলা হয়েছে তুমি যদি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাও এই ফিল্ডে, তখন আসলে মানুষ ইকোনমিক্স পড়ে। লাস্ট হচ্ছে টু বি অ্যান ইকোনমিস্ট, কারণ হচ্ছে ইকোনমিস্ট যারা আছে তারা আমার একটা দেশ বা হচ্ছে হোল ওয়ার্ল্ড এর ইকোনমি নিয়ে স্টাডি করে, এবং হচ্ছে কিভাবে কাজ করলে কোন ইস্যুগুলো নিয়ে আসলে যদি পদক্ষেপ নেওয়া হয় দেশের ইকোনমি আরো বেশি এগিয়ে যাবে। এর জন্যই হচ্ছে ইকোনমিস্টদের একটু প্রায়োরিটি বেশি থাকে, কারণ হচ্ছে একটা দেশের অর্থনীতি আহ সবচেয়ে বড় রোল প্লে করে ওই দেশটাকে পুরো পৃথিবীর মধ্যে একটা স্থান তৈরি করে দিতে। তো কেউ যদি ইকোনমিস্ট হতে চায় তখন ইকোনমিক পড়ে। এখানে যে টপিকটা সেটা হচ্ছে তাই বলা হয়েছে যে মানুষ হচ্ছে ইকোনমিক্স এর প্রতি আকর্ষিত হয় কেন, কখন এটার দরকার আছে, এই কোশ্চেনের অ্যান্সার দিতে যে এই এটা চলে এসেছে। তারপরে এখানে একটা ডেফিনেশন আসছে স্ক্যারসিটি, আসলে বলতে আমরা কি বুঝি। স্কারসিটি কথাটা আসছে কোত্থেকে? আমার হচ্ছে স্কারসিটি কথাটা আসছে ওই যে বললাম না, লিমিটেড রিসোর্সেস, সেখান থেকে আসলে এই টার্মটা চলে আসে। কারণ হচ্ছে কি মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই, বাট হচ্ছে আমাদের রিসোর্স অনেক কম। তো সেই লিমিটেড রিসোর্স যখন থাকে তখন হচ্ছে আমরা উম ওই রিসোর্সটা কতটুকু অ্যামাউন্টে আছে সেটা একটা বোঝানোর, কি বলবো এটাকে, সেটা বোঝানোর জন্য আসলে এই টার্মটা ইউজ করা হয় যে আমার এখানে হচ্ছে যেহেতু রিসোর্স অনেক কম আছে এবং হচ্ছে আমার ফুলফিল করতে হবে মানুষের চাহিদা, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আহ দেখতে হবে যে কোন জিনিসটা কম আছে, এটার অভাব কতটুকু আছে। এক ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অভাব, যে আমার যদি ওয়ার্ল্ড চালাইতে আমার যেই, ওয়ার্ল্ড না বলে এত বড় না, যে যদি বলে আমাদের দেশে যে যতটুকু গ্যাস মজুদ আছে সেই গ্যাস আমরা আহ বাংলাদেশের জনসংখ্যা যতজন আছে ততজন আসলে সমানভাবে ইউজ করতে পারবো কিনা, পারবো? সেটা তো সম্ভব না, সমানভাবে ইউজ করা পসিবল না, কারণ অলরেডি আমাদের দেশে এটার স্ক্যারসিটি আছে, মানে এটার হচ্ছে একটু স্বল্পতা আছে। যার কারণে আমরা কি করি, এটা হচ্ছে মানুষ যেন প্রপারলি পায় ওরকম ভাবে এইখান থেকে নাহলে ওখান থেকে কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করে আমার চালানো হইতেছে। তো এই ব্যাপারটাকে আসলে স্ক্যারসিটি বলে, যে মানুষের চাহিদার তুলনায় যখন কোনো জিনিস একটু কম থাকে, অল্প থাকে, তখন আমরা তাকে স্ক্যারসিটি বলতে পারি।
এখানে হচ্ছে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, scarcity is the condition in which our wants are greater than our limited resources। যেটা বলেছিলাম যে আমার রিসোর্সটা তো লিমিটেড, যে গ্যাসের যেই অ্যামাউন্টটা আমাদের দেশে মজুদ আছে সেটা তো আসলে সীমিত। সেইটা যদি উত্তোলন করে ফেলে একেবারে, তাহলে আমার হোল আম, বাংলাদেশের জনসংখ্যাকে এম, কয়েক বছর সাপ্লাই দেওয়া সম্ভব। দেন কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, সেটা তো অনিশ্চিত। তো এই জন্যই বলা যে আমাদের যে ওয়ান্টস গুলো আছে সেটা হচ্ছে লিমিটেড হবে। আমাদের আমাদের ওয়ান্টস গুলো অনেক বেশি, বাট আমাদের রিসোর্স তো কম। তো এই যে একটা তুলনা, আমাদের ওয়ান্ট বেশি, আমাদের চাওয়া পাওয়া বেশি, আর ওইদিকে হচ্ছে রিসোর্সটা কম। দুইটার যদি আমরা ডিফারেন্স দেখি, তখন হচ্ছে কি হাই একটা ডিফারেন্স দেখা যায়। সেই ডিফারেন্সটাকে আমরা স্ক্যারসিটি বলতেছি, যে এখানে কিছু ঘাটতি আছে। ওকে, যেমন হচ্ছে এখানে একটু কুইজের মতোই দেওয়া হয়েছিল যে সি ওয়াটার যদি বলি আমরা, তোমাদের কাছে কি মনে হয় এটা কি স্কার্সি মধ্যে পড়বে কি পড়বে না? এটা কি আমাদের চাওয়া পাওয়ার চেয়ে অনেক কম নাকি অনেক বেশি, কি কিরকম অবস্থায় আছে? সেটা যদি অ্যানালাইসিস করতে চাও, তখন হচ্ছে দেখা যাবে কি সি ওয়াটার আমাদের জন্য কি হবে, কি মনে হয়? সি ওয়াটার হচ্ছে অগণিত। এটা হচ্ছে তুমি নিয়ে শেষ করতে পারবা না, পারবা? মানে তোমার চাহিদার চেয়ে তোমার পানির পরিমাণ অনেক বেশি। তো এর জন্য আমরা বলি যে সি ওয়াটার হচ্ছে স্কারসিটির মধ্যে পড়ছে না। তো এখানে কিছু একটু কোশ্চেন দেয়া হয়েছিল যে তুমি কি মনে করো ইজ ইট ফিক্সড ইন সাপ্লাই? তো যেটা বললাম যে এটা কিন্তু অতুলনীয়, মানে হচ্ছে অগণিত। এটার কোনো কাউন্টিং করা যাবে না। এটা হচ্ছে যেহেতু গড গিফটেড এই জিনিসটা, একদম আলো, যেটা আমরা বলি আলো, বাতাস, পানি, মানে সমুদ্রের পানি, এগুলো কিন্তু আমার সাপ্লাই এর শেষ নাই। বাট আমি যদি বলি পিওর ওয়াটার, তখন কি হবে? স্ক্যারসিটির মধ্যে পড়বে কি পড়বে না? পিওর ওয়াটার, যেটা আমরা হচ্ছে গভীর একদম গভীর থেকে বের করে নিয়ে আসি, গভীর মাটির যে পানিটা থাকে, সেটা কিন্তু আবার স্ক্যারসিটির মধ্যে পড়বে। সেটা আবার সব এলাকায় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। আমরা যদি দেখি হোল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে, এই ওয়ার্ল্ডে সব জায়গায় কিন্তু পানির একদম সমান সুব্যবস্থা নেই। যেগুলো মরু অঞ্চল, ওইসব দেশে পানির অনেক ঘাটতি। ওইসব জায়গায় কি এইগুলো স্ক্যারসিটি। বাট আমাদের দেশেও যদি বলি, অবশ্যই স্ক্যারসিটি আছে, কারণ হচ্ছে বিশুদ্ধ পানির অভাব তো সব জায়গায় আছে। তুমি পানি পাবা, আশেপাশে সব জায়গায় পানি পাবা, বাট ওগুলো তুমি খেতে পারবা না। ওইটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার হবে না। তো এই জন্যই বলা যে স্ক্যারসিটি যদি হয়, সেটা হবে কি আমাদের যে চাহিদা আছে, চাহিদার তুলনায় কম হইতে হবে। হ্যাঁ, রিসোর্সটা আমাদের চাহিদার তুলনায় যখন ঘাটতি কমতে থাকবে, তখন আমরা সেই পরিস্থিতি পরিস্থিতিটাকে স্ক্যারসিটি বলবো। তারপরে বলা হয়েছে যদি শর্টেজ থাকে, এখানে শর্টেজ এর কি হইতে পারে, যে আমার উম কোন একটা জিনিস হয়তো লোকজন অনেক বেশি চাইতেছে। আসে না মাঝে মাঝে বাজারে একটা প্রোডাক্ট যখন চলে আসে, তখন অনেক ডিমান্ড হয়ে যায়, সবাই একেবারে একসাথে কিনতে চায়। ওকে, কিনতে গেল। লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম আমরা হচ্ছে লাইফ সাইকেল পড়িয়েছিলাম না, ওই যে ম্যাচুরিটি স্টেজে যখন থাকে, তখন কি হয়, সবাই কিনতেছে সবাই কিনতেছে। বাট এরপরে যখন ডিক্লাইন করে, তখন কি হয়, মানুষের চাহিদাও কমে যায়, প্রোডাক্টের ইয়েও কমে যায়, সাপ্লাইও কমে যায়। বাট এই শর্টেজ স্টেজে যখন আসে, তখন হয় কি, ওই ম্যাচুরিটি পার হওয়ার পরে অনেক সময় দেখা যায় কিছু প্রোডাক্টের চাহিদা কোনো সময় কমে না, অলওয়েজ পিকে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, যে চাহিদা আছে ঠিকই, বাট আহ যারা ব্যবসায়ী আছে তারা হচ্ছে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, অনেক সময় সাপ্লাই কমিয়ে দেয়, বা হচ্ছে অনেক কারণে সাপ্লাই কমে যেতে পারে। তো সেই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন আমরা তাকে হচ্ছে শর্টেজ বলি। যে মাঝে মাঝে হয় কি, যে দেখো এখানে যে কথাটা বলছে, ইফ প্রাইসেস গো আপ ইট মে বিকাম প্রফিটেবল ফর সামবডি টু প্রোভাইড দ্য গুড অর সার্ভিস এন্ড দ্যাট উইল ইলিমিনেট দ্য শর্টেজ। মাঝে মাঝে হয় কি, যে শর্টেজ তো তৈরি হয়ে গেল, এখন হচ্ছে কি করতে হবে, যে এখন বাজারে যেহেতু আমাদের এটা চাহিদা চলে আসে, তখন মানুষজন আরো কিছু সাপ্লাই থাকে, তারা ওই জিনিসটা তাড়াতাড়ি নিয়ে আসে, যে যেহেতু এটা ডিমান্ড আছে আমরা এটা ফুলফিল করার চেষ্টা করি। তখন হয় কি, তুমি যদি একটা কম্পিটিটিভ প্রাইসে ওই প্রোডাক্টটা বাজারে সাপ্লাই দাও, তখন তুমি ভালোই প্রফিট করতে পারবা, কারণ অন্যান্য তো যে সাপ্লায়ার তোমার সাথে ছিল, সে ওই
প্রোডাক্টটা এখন আনতে পারতেছে না, যে কোনো কারণেই হোক, তার কাছে হয়তো শর্টেজ ছিল। বাট তুমি কি করছো, যেখান মানে যেভাবেই হোক ব্যবস্থা করে বাজারে নিয়ে আসছো, এনে ওইটা বিক্রি করার জন্য দিয়ে দিছো, তখন হচ্ছে তোমারই লাভ কিন্তু। হ্যাঁ, তো এই পরিস্থিতিটাকে আমরা হচ্ছে বলি শর্টেজ। যখন হচ্ছে আমার চাহিদা আছে, ডিমান্ড আছে, বাট আমি ডিমান্ড অনুযায়ী ওদের যেই কি বলে সাপ্লাইটা দেওয়ার কথা, আমরা যখন সাপ্লাইটা আসলে প্রোভাইড করতে পারি না, তখন ওই পরিস্থিতিটাকে আমরা শর্টেজ বলি। হুম। তারপরে হচ্ছে রিসোর্সেস এর কথা বলা হয়েছে। রিসোর্সেস নিয়ে আমরা একদম সবার প্রথমে বলেছিলাম এটা কি প্রাকৃতিক হইতে পারে, অনেক ধরনের হইতে পারে। আসলে রিসোর্স জিনিসটা হচ্ছে কি, ডেফিনেশন আমরা যেহেতু দেখতেছি, আহ, এখানে বলা হয়েছে যে এমন একটা জিনিস হবে যেটা আমাদের হিউম্যান যে ওয়ান্টস আছে সেটা স্যাটিসফাই করবে, এবং রিসোর্সের একটা শর্ত আছে, সেটা লিমিটেড হইতে হবে। যদি লিমিটেড না হয়, আনলিমিটেড হয়, তখন ওইটা আসলে ও ওরকম হইতে পারে না কি আর। তো এই জন্যই বলা, আমাদের রিসোর্স যেটা থাকবে সেটা হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে হোক বা হচ্ছে অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক না কেন, আমাদের একটা সীমিত পরিমাণে থাকবে। যার কারণে আমরা কি করব, ওই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে মানুষের নিডস এন্ড ওয়ান্টস পূরণ করা যায়, সেটা নিয়ে অ্যানালাইসিস করে আমরা দেখব। হুম। এটা ছিল আমাদের রিসোর্সের কাজ। তো এই টাইপস যদি বলি, রিসোর্সেস টাইপস কি হইতে পারে, ন্যাচারাল রিসোর্সেস বলছে, যেটা বলতেছিলাম যে প্রাকৃতিক ভাবে যেটা আমাদের গড গিফটেড জিনিসগুলো থাকে, সেগুলো ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, যেমন হচ্ছে কি আলো, বাতাস, পানি। তারপরে হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে আমরা মাটির তল থেকে উত্তোলন করি, সেইগুলো সব হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। খনিজ পদার্থ, তেল, তারপরে কি আরো বিভিন্ন ইয়ে আছে না, কি বলে এটাকে, আরো উম উম গ্যাস, পানি, এগুলো হচ্ছে আমরা বলতে পারি এগুলো আমাদের ন্যাচারাল রিসোর্সেস, যেগুলো আমাদের সম্পূর্ণ প্রকৃতি থেকে আসে, যেটার মধ্যে মানুষের কোনো হাত নাই। আর মানুষের হাত থাকবে যেটাতে, সেটাতে আমরা বলবো ম্যানমেড রিসোর্সেস, যেটা হচ্ছে মানুষ নিজেরা তৈরি করবে। যেমন কি আমাদের এই যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেই যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি ম্যানমেড রিসোর্সেস। যেমন হচ্ছে বিভিন্ন আমরা মেশিনারিজ ব্যবহার করি, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করি, বা হচ্ছে গৃহস্থালী বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি, যেটাই হোক না কেন, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যে জিনিসগুলো লাগে, ওগুলো যখন মানুষ তৈরি করে, তখন তাকে আমরা বলছি ম্যানমেড রিসোর্সেস। আর এটা বলা হয়েছে হিউম্যান রিসোর্সেস ক্লাসিফাই করা হয়েছে। হিউম্যান রিসোর্স কোনটা বলবো আমরা, আমাদের মানুষ কায়িক শ্রম করে বা হচ্ছে বুদ্ধি দিয়ে যে কাজগুলো করে, তখন মানুষ একটা রিসোর্সে পরিণত হয়ে যায়। তাই তাকে হিউম্যান রিসোর্স বলে। যে কোনো অর্গানাইজেশনের জন্য যদি বলা হয় রিসোর্স কি কি, হিউম্যান রিসোর্স তার মধ্যে একটা রিসোর্স, যে ওখানে জনসম্পদ যেটা আছে সেটা অনেক বড় একটা রিসোর্স হিসেবে কাজ করে। ওকে, দেন হচ্ছে নেক্সট যে ডেফিনেশন, সেটা হচ্ছে ওয়েলথ এর ডেফিনেশন। আমরা যদি বলি ওয়েলথ এর বাংলা যদি বলা হয় যে সম্পত্তি কাকে বলবো, তো আমার ওয়েলথ এর ডেফিনেশন হইতে গেলে এখানে হচ্ছে চারটা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। সবার কথা হচ্ছে অল ম্যাটেরিয়াল থিংস। কি বলছে, সকল ম্যাটেরিয়াল থিং, যে কোনো ম্যাটেরিয়াল থিং হইতে পারে, শুড বি প্রডিউসড বাই লেবার। অবশ্যই তোমার কায়িক শ্রম করে তৈরি করতে হবে। ওকে, মানে তোমার পরিশ্রম দিয়ে, কষ্ট দিয়ে তোমার ওই প্রোডাক্টটা বানাইতে হবে। কেন? ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ হিউম্যান ডিজায়ার অ্যান্ড হ্যাভিং এক্সচেঞ্জ ভ্যালু। কি বলেছে, অবশ্যই এটা একটা ম্যাটেরিয়াল থিং হইতে হবে, এটা কোনো ন্যাচারাল থিং হবে না। ম্যাটেরিয়াল থিং যেটা মানুষ তৈরি করবে তার পরিশ্রম দিয়ে, এবং হচ্ছে তৈরি করার উদ্দেশ্যটা কি, যেন অন্য মানুষের আমাদের যে ডিজায়ার গুলো আছে, ডিজায়ার বলতে নিড এবং ওয়ান্টস যেগুলো আছে, সেগুলো যেন ফুলফিল করতে পারে। এবং মানুষের নিড এবং ওয়ান্ট যে ফুলফিল করবে, সেইটা ফুলফিল করার জন্য একটা এক্সচেঞ্জ ভ্যালু থাকবে। হ্যাঁ,
এই এক্সচেঞ্জ ভ্যালু মানে তুমি যে প্রোডাক্টটা কিনবা বা হচ্ছে বিক্রি করবা, নিশ্চয়ই কোনো একটা কিছুর বিনিময়ে আমরা প্রোডাক্ট কেনা বেচা করি, ওই মিডিয়াটা কি হইতে পারে, ওরকম একটা মিডিয়া থাকবে। এই জিনিসগুলোকে আমরা বলি ওয়েলথ। মানে ওয়েলথের ডেফিনেশন হইতে গেলে এই চারটা অবশ্যই পয়েন্ট থাকতে হবে, একটু খেয়াল রেখো। এটা মানে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন যে আসে বেশিরভাগই, যে ওয়েলথ কাকে বলে এবং এটার ক্যারেক্টারিস্টিক কে কে। তো ক্যারেক্টারিস্টিকটা মনে রাখার পয়েন্ট আমি ডেফিনেশনে বলে দিয়েছি, যে আমার অবশ্যই এটা কি হইতে হবে, ম্যাটেরিয়াল থিং হইতে হবে। আমরা এখানে ওয়েলথের যে ডেফিনেশন পড়তেছি সেটা কিন্তু ইকোনমিক্স এর ভাষায়, হ্যাঁ। নর্মাল আমরা যদি দেখি আহ সেইভাবে বিবেচনা করলে তখন এটা হবে না, আমাদের এটা হবে ইকোনমিক্স এর ভাষায়। ওয়েলথ কাকে বলতেছি, সবার প্রথমে বলেছে ওয়েলথ ইজ আ ম্যাটেরিয়াল থিং। তার মানে কি, এটা হচ্ছে অবশ্যই একটা ম্যাটেরিয়াল থিং হইতে হবে, যেটা আমি ধরতে পারবো, ছুতে পারবো, অনুভব করতে পারবো, এরকম একটা কিছু। বাট যেগুলো আমরা পারবো না সেগুলোকে আমরা বলবো না। যেমন বলা হয়েছে বিভিন্ন হিউম্যান স্কিলস, মেন্টাল স্কিলস, এগুলোকে আমরা বলতে পারি না এটা ম্যাটেরিয়াল, কারণ এটা কি, স্কিলস গুলো আমরা কখনো চোখে দেখতে পারি না বা হচ্ছে আহ হোল্ড করতে পারি না। তো এই জন্য ইকোনমিক্স এর ভাষায় এই হিউম্যান স্কিলস কে আমরা হচ্ছে ওয়েলথ বলবো না। ওকে, মানে তোমার যদি ওয়েলথ হইতে হয় অবশ্যই চারটা পয়েন্টের চারটাই একটা প্রোডাক্টের মধ্যে বা হচ্ছে একটা কিছুর মধ্যে অবশ্যই থাকতে হবে, এরকম কিছু যেন থাকে। আর যদি কিছু বাদ পড়ে তখন হচ্ছে সেটা আবার এটার আন্ডারে পড়ে না, ডেফিনেশনের আন্ডারে পড়ে না। এবং বলা হয়েছে এটা তুমি কি করবা, তুমি লেভার দিয়ে এটা তৈরি করবা, তাই না? যে ম্যাটেরিয়াল থিং হবে, ওকে তুমি দেখতে পারতেছো, ছুতে পারতেছো, বাট এটা তুমি নিজে বানাতে পারতেছো না, তাহলে তাকে আমরা বলতে পারি না এটা যে ওয়েলথ। যেমন বলা হয়েছে এখানে যে আমরা জমির কথা যদি বলি, জমিটাকে আসলে ম্যাটেরিয়াল থিং আমরা বলতে পারি, বাট এটা কিন্তু জমিটা আমরা নিজেরা তৈরি করি না, আমাদের সেই ক্ষমতা নাই যে একটা জমি নিজের বানানোর। মানে এটা প্রাকৃতিক ভাবেই একটা সিস্টেমেটিক ওয়েতে অটোমেটিক তৈরি করে, জাস্ট আমরা কি করি, এটার মালিকানা চেঞ্জ করি। তো এই জন্য ইকোনমিক্স এর ভাষায়, হ্যাঁ, আমরা এই জন্য প্রথমে বলে নিয়েছি যে আমরা যেটাকে আমার বাস্তবিক ক্ষেত্রে ওয়েলথ বলি, ও বাট ইকোনমিক্স এর ভাষায় সেটা ওয়েলথ না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ওনাদের গবেষণার ফল হচ্ছে এরকম যে এরকম এই জিনিসগুলো যদি থাকে তখন আমরা তাকে ওয়েলথ বলতে পারি। ওকে, লেবার দ্বারা প্রডিউস না, তাই ল্যান্ডকে আমরা বলতে পারি না। তারপরে বলা হয়েছে ক্যাপাবল অফ স্যাটিসফাইং হিউম্যান ডিজায়ার, যে যে জিনিসটা আমার হচ্ছে হিউম্যান ডিজায়ার কি ফুলফিল করতে সক্ষম হবে, আহ সেই জিনিসগুলো যেন অবশ্যই তৈরি করা হয়, সেটাকে বলবো। আর লাস্টলি হচ্ছে কি থাকতে হবে, এক্সচেঞ্জ ভ্যালু থাকতে হবে। আমরা এক্সচেঞ্জ ভ্যালু বলতে বোঝাই যে একটার সাথে আরেকটা আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা, কি বলেছে, এটার হচ্ছে অবশ্যই আমার কি থাকতে হবে, এক্সচেঞ্জ ভ্যালু থাকতে হবে। যদি এক্সচেঞ্জ ভ্যালু থাকে তখন আমরা তাকে ওয়েলথ বলতে পারি। আচ্ছা, এখানে বলছে মানি ইজ নট ওয়েলথ, ইট ইজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ whereby wealth ক্যান বি acquired। আচ্ছা, এখানে হচ্ছে মানিকে ওয়েলথ বলা যাচ্ছে না, কারণ কি, আমরা এটার মাধ্যমে, হ্যাঁ, এই জিনিসটা কি করি, এটা দিয়ে একটা প্রোডাক্ট কিনি, তাই হচ্ছে এটা জাস্ট একটা মিডিয়া হিসেবে কাজ করে। দেখো, টাকা আমাদের ঘরে যদি মজুদ থাকে, আমরা বলি আমরা অনেক সম্পত্তির মালিক, অনেক টাকার মালিক, বাট তুমি টাকাটা ঘরে রাখছো, কোনো কারণে যদি ইঁদুর ওই টাকাটা খেয়ে ফেলে তখন তুমি কি করবা? কেটে ফেলো, ওই নষ্ট টাকাটার কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। এই জন্যই বলা যে আমাদের যদি বলি মানি ওয়েলথ, মানি হচ্ছে ওয়েলথ, এটা হচ্ছে একটা কি বলবো, আক্ষরিক অর্থে বলা যায় মানে হচ্ছে ওয়েলথ, বাট অ্যাকচুয়ালি যদি আমরা ইকোনমিক্স এর পার্সপেক্টিভ চিন্তা করি, এটা হচ্ছে জাস্ট একটা মিডিয়া। এটার মাধ্যমে আমরা ওয়েলথ গেইন করি, কোনো একটা প্রোডাক্ট কিনি অথবা কোনো একটা প্রোডাক্ট দিই, এরকম। তো ওয়েলথ বলতে তাহলে কি বলতে পারি, যে এরকম চারটা পয়েন্ট যদি থাকে, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কোনো প্রোডাক্ট আমরা ইউজ করতেছি, দেখো আমাদের ডেইলি লাইফে সবগুলোই কিন্তু ইকোনমিকের যেই চারটা কন্ডিশন আছে, কন্ডিশন ফুলফিল করে। হুম, সেগুলোকে আমরা ওয়েল বলতে পারি। যে নর্মাল যদি বলি আমাদের
উম আমরা যেহেতু কাপড় নিয়েই পড়ালেখা করি, সেটাই বলি এটা একটা ম্যাটেরিয়াল থিং, এবং এটা তৈরি হয় আমাদের হচ্ছে গার্মেন্টস এর লোকদের হাতের সহযোগিতায়। তারপরে কি করি, এটা আমাদের হিউম্যান ডিজায়ার ফুলফিল করে, কারণ হচ্ছে আমাদের কাপড় পরতেই হবে সেটা শর্ত পূরণ করছে। এবং হচ্ছে কি, এবং আমরা যখন এই প্রোডাক্টটা কিনি, একটা কিছুর মাধ্যমে কিনি, এক্সচেঞ্জ ভ্যালু আছে তাই না, সেটার মাধ্যমে কিনি। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি। ওকে, এটা একটু ভালো করে পড়বা, এটা ছোট মতো একটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে ইকোনমিক্স এর যেটা কোশ্চেন আছে, এটা তোমার অবশ্য প্রয়োজন নাই, এটা বাদ দাও। এটা অ্যানালাইসিস এর বিষয়, দরকার নাই। আচ্ছা, আমরা তারপরে হচ্ছে ইকোনমিক্স এর ক্লাসিফিকেশনে চলে যাই। এটা তোমরা অনেক অনেক পড়ে আসছো, এটার বোঝানোর কিছু নাই। এ পর্যন্ত দেখে আসছো যে আমরা ইকোনমিক্স কে দুইটা ভাগে ভাগ করতে পারি, মাইক্রো আর ম্যাক্রো। মাইক্রো কাকে বলি? মাইক্রো হচ্ছে স্মল, ছোট জিনিস নিয়ে যখন অ্যানালাইসিস করি, যেহেতু আমরা বলেছি ইকোনমিক্স, তো ছোট ইকোনমিক নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, মানে ছোট পরিসরে যখন কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বা গবেষণা করা হবে, সেই জিনিসটাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স। যেমন হচ্ছে এমন যদি চিন্তা করো, একটা বিল্ডিং, যে কোনো অর্গানাইজেশনের একটা বিল্ডিং, এবং এই বিল্ডিংটার মধ্যে 10টা ডিপার্টমেন্ট আছে। 10টা ডিপার্টমেন্টের নিজ নিজ ডিপার্টমেন্টে যেই অর্থনৈতিক আলোচনা হবে, অ্যানালাইসিস হবে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আমরা যে বলি 10টা ডিপার্টমেন্ট আছে, 10টা ডিপার্টমেন্টের মধ্যে আমি যে কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট নিলাম, 1 নাম্বার ডিপার্টমেন্ট। এই 1 নাম্বার ডিপার্টমেন্টের ভিতরে যে অর্থনৈতিক পর্যালোচনাগুলো হবে, লেনদেন গুলো হবে, এটা শুধু ওই ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওইটা নিয়ে যখন অ্যানালাইসিস করব, আমরা তখন তাকে মাইক্রো বলবো। আর যদি এরকম হয়, ওই বিল্ডিংটার টোটাল ইকোনমি নিয়ে আমি হচ্ছে অ্যানালাইসিস করতে চাই, তো ওই বিল্ডিং এর টোটাল ইকোনমি কোনটা কি রিফ্লেক্ট করে? 10টা ডিপার্টমেন্টকে রিফ্লেক্ট করে। 10টা ডিপার্টমেন্টের ইকোনমিক কন্ডিশন কি, আমরা সেটা যখন অ্যানালাইসিস করব, তখন আমরা তাকে বলবো ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, ওইটা হচ্ছে বিশদ আকারে। সেম একই ভাবে আমরা যদি আমাদের ওয়ার্ল্ড এর ক্ষেত্রে বিবেচনা করি, কি হবে, বাংলাদেশের ইকোনমিক্স নিয়ে আমরা যখন গবেষণা করব, তখন ওইটা হয়ে যাবে মাইক্রো ইকোনমিক্স। আর হোল ওয়ার্ল্ড এর মানে বা পৃথিবীতে যতগুলো দেশ আছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করি, তখন ওইটা হয়ে যাবে আমার ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, এটা হচ্ছে ইজি ওয়ে মনে রাখার। তুলনাটা তো বলেই ফেলছি, মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স এর আমার কি তুলনা হইতে পারে। এটা হচ্ছে ছোট স্কেলে হইতে পারে, যেমন হচ্ছে যদি আমরা এক্সাম্পল নিতে পারি, যেমন হচ্ছে কম্পিটিটিভ মার্কেট কি, লেবার মার্কেট কি, পার্সোনাল ডিসিশন মেকিং, সেগুলো হচ্ছে মাইক্রোতে পড়তেছে। আর হচ্ছে কি, কম্পিটিটিভ মার্কেট যদি বলি, আমার হচ্ছে দেশের ভিতরে কি কি আমরা ব্যবসা করতেছি না করতেছি, সেই মার্কেটের যদি কম্পিটিশন অ্যানালাইসিস করি। আর যখন আমরা দেশের বাইরে ন্যাশনাল লেভেলে করব, তখন কিন্তু সেটা আমার বড় লেভেলে চলে যাবে, ম্যাক্রোতে চলে যাবে। আমরা হচ্ছে ন্যাশনাল লেভেলে যখন ইকোনমিক গ্রোথ নিয়ে উম, কাজ করব, অথবা হচ্ছে আমার হচ্ছে একটা দেশের অর্থনীতি কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করব, তখন আমরা তাকে বলতেছি ম্যাক্রো। আচ্ছা, কি হলো এটা? ইকোনমিস্ট যারা আছে তারা ইকোনমি কিভাবে ব্যবহার করে, এখানে দুইটা মেথডের কথা বলা হয়েছে, পজিটিভ আর নর্মেটিভ মেথড। মানে এগুলো হচ্ছে সাইন্টিফিক মেথড, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা কি করি, ইকোনমিক্স অ্যানালাইসিস করি। যেমন হচ্ছে আমরা তোমাদেরই তো লাস্ট ক্লাসে, না তোমাদের না, আচ্ছা যেটাই হোক, এমন যদি হয় যে আমরা যখন স্ট্যাটিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস করি, যে এমন যদি অ্যানালাইসিস করি বাংলাদেশে বেকারত্বের হার কত সেটা বের করতে গেলে আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন করে নেই, এরকম কিন্তু না। আমরা কি করি, সেটার জন্য স্টাডি করি, তারপর হচ্ছে সার্ভে করে রেজাল্টটা কি, সেইটা নিয়ে অ্যানালাইসিস করে আমরা হচ্ছে একটা সুন্দর করে ওইটার রেজাল্টটা পাবলিশ করি। তো আসলে এগুলো অ্যানালাইসিস এর কাজগুলো করতে গেলে আমার কি করতে হয়, বিশদ স্টাডি করতে হয়। তো বিভিন্ন মেথডে আমরা করতে পারি। এই যে স্টাডি মেথডটা বিভিন্ন ধরনের হইতে পারে।
স্ট্যাটিক্যাল মেথড অনেক ধরনেরই হতে পারে, যে কোনো মেথডে যদি করি তখন আমরা তাকে এভাবে বলতে পারি। তো তাই হচ্ছে বলা যে আমরা যখন আহ এই স্টাডি গুলো করতে পারি, যখন আমরা বিভিন্ন ফ্যাক্টের উপর ডিপেন্ড করে করি, তখন আমরা তাকে পজিটিভ স্টেটমেন্ট বলি। খালা, দরজাটা একটু খোলেন। হুম। তখন আমরা তাকে পজিটিভ স্টেটমেন্ট বলি। আর নর্মেটিভ হচ্ছে যে আসলে আমরা ওই পরিস্থিতিতে কি করতে চাচ্ছি, হ্যাঁ, কিভাবে করব, ওগুলো নিয়ে যখন অ্যানালিসিস করি তখন আমরা বলি নর্মেটিভ স্টেটমেন্ট। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে মার্জিনাল অ্যানালাইসিস, এটাকে বলি। মার্জিনাল হচ্ছে যখন আমরা কোনো ব্যাপারে একটা ইউনিট নিয়ে গবেষণা করব, মানে এই যে ইকোনমিক্যাল অ্যানালাইসিস যখন আমরা করতে চাই। ঘুম থেকে উঠলো মাত্র কি আর। আচ্ছা, যাই হোক, আপু টেবিলে নাস্তা দেওয়া আছে, আপনি একটু নাস্তা করে নেন। আহ, আহ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিতেছি তো, শেষ করে আসি। আচ্ছা, কি বলতেছিলাম জানি, মার্জিনাল অ্যানালাইসিস। মার্জিনাল অ্যানালাইসিস আমরা যখন করি আসলে, তখন হচ্ছে এরকম হয়, আমরা মার্জিন বলতে মার্জিন বলতে নর্মালি কি বুঝি, যে একটা স্টেট থাকবে, একটা লিমিট থাকবে। হ্যাঁ, এই বক্সে আছে। হুম, কি বলতেছিলাম জানি, মার্জিনাল নিয়ে। হ্যাঁ, যে আমরা যখন একটা লিমিট পর্যন্ত যখন থাকি, তখন আমরা তাকে মার্জিন বলি। তো এখন ওই মার্জিনটা নিয়ে যখন আমরা বিভিন্ন গবেষণা করি, যেমন এরকম হইতে পারে, এখানে একটা প্রতি ইউনিট একটা প্রোডাক্ট বলি, প্রোডাক্টের যখন দাম নিয়ে আমরা ইয়ে করি। টুকটাক কিছু নিয়ে এসেন। টুকটাক কিছু নিয়ে এসেন, কখন আসবে? চা একটু, চা আছে, দুধ আছে, বিস্কিটও তো আছে, হ্যাঁ, আছে তো, আছে, ফল টলও আছে ঘরে, আছে আছে। চলে গেলাম আবার। ওকে, তারপর আপু আমি ক্লাস নিতেছি। আচ্ছা, কি বলতেছিলাম, মার্জিন নিয়ে বলতেছিলাম। হ্যাঁ, যে প্রতি ইউনিটের আমরা যখন হিসাব করব, তখন আমরা মার্জিনাল কস্ট বলি। যদি কস্ট নিয়ে হিসাব করি, আমরা যখন অ্যানালিসিস করি প্রতি ইউনিটে কি পরিমাণ চেঞ্জ হইতেছে, তখন আমরা তাকে মার্জিনাল অ্যানালাইসিস বলি। যেমন এখানে বলা হয়েছে একটা মুভি নিয়ে বা হচ্ছে একটা বুক নিয়ে বলা হয়েছে, আমি যদি এরকম বলে একটা খাবার নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, যে তোমাকে যদি একটা ফল, প্রথমে তোমার পছন্দের একটা ফল, যেমন হচ্ছে আমরা ধরি গ্রীষ্মকালে হচ্ছে আমটা আসে, এটা কিন্তু মোটামুটি সবারই পছন্দের একটা জিনিস। হ্যাঁ, তো ওরকম যদি তোমাকে একটা খেতে দেওয়া হয়, তুমি হচ্ছে অনেক মজা নিয়ে খাবা। প্রথমে যদি একটা আম খেতে দেয়, তোমার তখন কি মনে চাবে, ইস একটা কেন দিলা, আমি তো আরেকটা খেতে পারবো। ওকে, সেকেন্ডটা খেলা, তখন মনে হলো আচ্ছা আমার পেটটা এখনো ভরেনি বা মনও ভরে নাই, আমি আরেকটা খেতে পারি। ওকে, খেলা, তিনটা পর্যন্ত খেলা, তারপরে কি হবে, আবার যদি খেতে দেয়, তখন কিন্তু প্রথমটা খাওয়ার সময় তোমার যে আকর্ষণ বা হচ্ছে তোমার যে ইচ্ছা ছিল, তুমি কিন্তু আর ওইটা ফিল করবে না। হ্যাঁ, আমার পছন্দ তাই আমি খাচ্ছি, বাট ওটা রেটিং যদি দিতে বলা হয় যে কেমন পছন্দ হয়েছে, তখন কিন্তু একটু মনে হবে আর একটু কম হলে ভালো। 5 নাম্বার আম যখন তোমাকে খেতে দেওয়া হবে, তখন কি হয়ে যাবে, আর একটু কম ইচ্ছা করবে। এরকম হয় কি আমাদের, যদি বলি যে প্রতি যখন বাড়তে থাকে এই জিনিসগুলোর ইন্টারেস্ট বলে বা বেনিফিট যেটাই বলে, সেটা হচ্ছে কমতে থাকে। হুম।
তো এজন্যই হচ্ছে বলা যে মার্জিনাল যখন আমরা বলি, যে প্রথমে আমরা মনে করি এটার হচ্ছে বেনিফিট ওরকম হবে, যেমন এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে যে তোমাকে যদি এটা বই পড়তে দেওয়া হয়, ফার্স্ট টাইম যে বইটা তুমি পড়লা ওইটা হচ্ছে পড়ে তোমার কাছে মনে হলো এটা ওর্থ, মানে আমি 10 টাকা স্পেন্ড করছি, বাট এটা আসলে 100 টাকা, 10 টাকাকে 100 টাকার সমান, এটা ওর্থ। বাট এই সেম বইটা তোমাকে যখন সেকেন্ড টাইম পড়তে দেওয়া হবে, কারণ আমি তো কাহিনী অলরেডি জানি, তখন কিন্তু আমার কাছে অত ইন্টারেস্টিং ফিল হবে না। থার্ড টাইম পড়তে দেওয়া হলে আরো ইন্টারেস্টিং কম ফিল হবে। তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে বলি যে কিভাবে এই জিনিসটা কাজ করে, এটাকে হচ্ছে এর জন্য মার্জিন বলা হয়। হুম। আচ্ছা, একই কথা যেটা আমি মাত্র বললাম। মার্জিন মানেই হচ্ছে অ্যাডিশনাল, প্রতি ইউনিটে আমরা হচ্ছে কিভাবে কাজ করতে পারি সেটাকে হচ্ছে অ্যাডিশনাল বলি, যে প্রত্যেকটা আমার এই যে ইউনিট বাড়তেছে, হ্যাঁ, এই যে প্রথমে একটা আম খেলাম, সেকেন্ড টাইম একটা আম খেলাম, সেইটার ক্ষেত্রে আমার কস্টিং যদি বলি বা হচ্ছে ওইটার বেনিফিট, মেইনলি হচ্ছে বেনিফিট যদি বলি, এডিশনাল একটা অ্যাড হইতেছে আমার, ওইটার সাথে কিভাবে বেনিফিট কমছে বা বাড়তেছে, সেটা যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমরা তাকে মার্জিনাল অ্যানালাইসিস বলি। যেমন এটা বলা হয়েছে মার্জিনাল মানেই বলতে বোঝে এক্সট্রা, এডিশনাল। আমি যদি একটা কিছু, যে কোনো কিছুই যদি আমরা অ্যাড করি তখন ওইটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আবার আরেকটা টার্ম আছে, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, হ্যাঁ, এই টার্মটার কথা তোমরা অনেকেই শুনে আসছো বা হচ্ছে পড়ে আসছো। কি অ্যাজাম্পশন, এটা দরকার নাই। একটু বলি কি অ্যাজাম্পশন হচ্ছে, আমরা যখন ইকোনমিক্স নিয়ে স্টাডি করি বা হচ্ছে, ইকোনমিকটা তো পুরো হচ্ছে এটা থিওরিটিক্যাল পড়ালেখা, এটা কিন্তু আমাদের বাস্তবিক লাইফের সাথে যে টোটালি আহ ইনক্লাইন করবে ওরকম না। এইখানে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের হচ্ছে মতবাদ দিয়েছে, তো সেই ক্ষেত্রে যখন অ্যানালাইসিস করতে যায় তো কিছু জিনিস আমাদের অ্যাজাম্পশন করে নেওয়া হয়, ধরে নেওয়া হয় যে আমাদের যেহেতু সোসাইটিতে ওয়ান্টস গুলো আনলিমিটেড, তাহলে সেখানে কি হবে, স্কারসিটি থাকবে, সকল রিসোর্সের একটা স্কারসিটি থাকবেই, তাই না? তো এইটা একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে, স্কারসিটির কারণেই আমাদের কি করতে হয়, চয়েস মেক করতে হয়। যে আমার স্কারসিটি যদি বলি, আমরা যখন বাসায়ও থাকি, যে আমার কাছে যদি খেতে দেওয়া হয় সকালে, যদি তোমার মা জিজ্ঞেস করে তুমি নাস্তায় ডিম খাবা নাকি হচ্ছে আলু ভাজি খাবা, কোনটা খাবা, তোমাকে একটা চয়েস করতে দেওয়া হয়, এরকম হইতে পারে, সেই জিনিসটাকে আমরা বলি কি ট্রেড অফ। যদি হচ্ছে সেই চয়েসের যদি কোনো কস্টিং থাকে, এখানে তো বাসার মধ্যে খাওয়া দাওয়া এটা তো ওরকম কস্টিং থাকে না, বাট আমরা যখন রেস্টুরেন্টে খেতে বসি তখন সেই কস্টিংটা থাকে, এটাকে আমরা ট্রেড অফ বলতে পারি। তো এই জিনিসগুলো অ্যাজাম্পশনের বিষয়। তারপরে এই যে মার্জিনাল কস্ট, মার্জিনাল বেনিফিট, মার্জিনাল অ্যানালাইসিস, এগুলো আমাদের করতে হয়। এগুলো হচ্ছে কি অ্যাজাম্পশনস, হ্যাঁ। আচ্ছা, এখানে লাস্টে একটা কথা বলছে যে রিয়েল লাইফ সিচুয়েশন ক্যান বি এক্সপ্লেইনড, হ্যাঁ, এটার মাধ্যমে এক্সপ্লেন করা যায়, বাট আমরা কি করি, যেহেতু পড়াটাই সম্পূর্ণ হচ্ছে থিওরিটিক্যাল, সো এখানে আমরা চাই কি বিভিন্ন থিওরি, বিভিন্ন মডেল, গ্রাফস দিয়ে ওইটার আউটপুটটা কি বা আউটকামটা কি সেটার একটা পিকচার দেখানোর চেষ্টা করি। যেমন হচ্ছে একটু আগে যেটা বললাম যে আমার বাংলাদেশের যদি বেকারত্বের হার কত সেটা বের করার চেষ্টা করি, তো আমরা কিন্তু এটা পার্সেন্টেজ বলি, তো এটা কি আমরা একটা সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এটাই বলা হচ্ছে যে রিয়েল লাইফ সিচুয়েশনটাই কিন্তু, যে আনএমপ্লয়মেন্ট রেটটাকেই আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম যদি বলো সেটা দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো সেই জিনিসটা আসলে এখানে দেখা হয়। তারপর এখানে একটু প্রোডাকশনের ফ্যাক্টর বলেছে, আমরা যখন কোনো জিনিস প্রডিউস করি 4টা ফ্যাক্টর থাকে, এটাও একটু ইম্পর্টেন্ট করে নিও, ল্যান্ড, ক্যাপিটাল, লেবার আর হচ্ছে এন্টারপ্রেনিউর। যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যাই এই 4টা জিনিস অবশ্যই থাকা লাগে, কারণ হচ্ছে কি আমরা যখন যে জিনিসটা বানাবো সেটা বানানোর জন্য একটা প্লেস দরকার, সেই প্লেস ছাড়া আমরা মেশিনারিজ রাখতে পারবো না বা হচ্ছে কাজ করতে পারবো না, একটা জায়গা দরকার, এই জন্য ল্যান্ডের কথা বলা হয়েছে। এখন ল্যান্ডে তুমি কি করবা, প্রোডাক্ট তৈরি করতে গেলে বা যে কোনো একটা কাজ করতে গেলে, তুমি নতুন বিজনেস শুরু করতে যাও, তোমার হচ্ছে টাকা পয়সা লাগবে, মূলধন লাগবে, এই জন্য বলা হয়েছে এখানে আমার ক্যাপিটাল লাগবে। তুমি যদি একটা জমির মালিক হয়ে থাকো, তোমার কাছে কি নাই, ক্যাপিটাল নাই, তাহলে তুমি প্রোডাকশন শুরু করতে পারবে না। ওকে, জমি হইলো, তোমার মূলধন হইলো, তারপরে কি হইলো, এখন তোমার বিভিন্ন লেবার লাগবে, এই কাজ করানোর জন্য মানুষজন লাগবে, সেটার কথা বলা হয়েছে। এন্ড কি, এন্টারপ্রেনুয়ার হিসেবে একজন থাকা লাগবে, যে এই তোমার সবকিছু আছে, টাকা আছে এবং
জমি আছে। টাকা যদি স্পেন্ড করো তুমি লেবার অবশ্যই পাবা, বাট তোমার মাথার মধ্যে বিজনেস করার প্ল্যান নাই বা হচ্ছে ওরকম বুদ্ধি নাই, তাহলে হবে না। তো একটা অন্টারপ্রেনুয়ার মানে হওয়ার মতো, একজন অন্টারপ্রেনার হওয়ার মতো ওরকম একটা বুদ্ধি থাকা লাগবে। যদি থাকে দেন হচ্ছে তুমি প্রোডাকশনের কাজ করতে পারবে। এটা যে কোনো প্রোডাকশন হইতে পারে, যে কোনো বিজনেস হইতে পারে। ওকে, সবকিছুর ক্ষেত্রেই। হ্যাঁ, আমরা যদি অনলাইন বিজনেস বলি সেটাও কিন্তু এটার মধ্যেই পড়তেছে, কারণ হচ্ছে কি ওইটা দেখা যায় না, বাট ওইটা ভার্চুয়াল। হ্যাঁ, অপরচুনিটি কস্ট নিয়ে বলতেছিলাম ওই আমাদের মার্জিনাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে। অপরচুনিটি কস্ট হচ্ছে একটা জিনিস তুমি কিনতে গেছো, আরেকটা জিনিস হয়তো পছন্দ হইলো, দুইটা জিনিসের মধ্যে কোনটা চুজ করবা, একটাকে ত্যাগ করেই তো আরেকটা নিবা। এটাকে আমরা বলি যে একটাকে গিভ আপ করে বা একটাকে বাদ দিয়ে আমরা যখন অল্টারনেটিভ আরেকটা কিছু নেই, সেই ব্যাপারটাকে আসলে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। কারণ কি, একটাকে বাদ দিয়ে আমরা যখন আরেকটাকে নিব, নিশ্চয়ই ওইটার জন্য একটা মূল্য পরিশোধ করতে হয়। উহুম, উহুম, এটাকে এর জন্য কস্টিং বলতেছে। যেমন আমরা যদি বলি ওই রেস্টুরেন্টে তুমি যে খেতে বসলা, খেতে বসে তোমার কাছে অপশন ছিল অনেকগুলো। তুমি চাইলে পরোটা খেতে পারতা, তুমি চাইলে নান খাইতে পারতা, তুমি চাইলে খিচুড়ি খাইতে পারতা, হয়তো তিনটা অপশন আছে। এখন তুমি কোনটা খাবা? এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? তোমার পকেটে টাকার উপরে এবং তোমার ইচ্ছার উপরে। তুমি চাইলেই পরোটা খেতে পারো, চাইলেই তুমি খিচুড়ি খেতে পারো। এখন তুমি মনে করলে না পরোটা খেলে আবার তো একটু পরে খিদা লেগে যাবে, আমি হচ্ছে যদি খিচুড়ি খাই একেবারে আমার দুপুরের খাবারটা হয়ে গেল, বিকাল বেলায় খেয়ে নিলে হয়ে যাবে, মানে একবেলার খাবারের টাকাটা আমার বেঁচে গেল। তো তুমি খিচুড়ি চুজ করলা, চাইলে তো তুমি পরোটাও খেতে পারতা। তো পরোটার যেই কি বলবো, পরোটাকে চুজ করো নাই, চুজ করেছো খিচুড়িকে, তাহলে তখন ওইটা হবে অপরচুনিটি কস্ট, কারণ ওকে চুজ করেছো। আর যাকে তুমি চুজ করোনি সেটা তোমার অপরচুনিটি লস্ট, মানে তোমার এটা সুযোগ ছিল চুজ করার, বাট তুমি করো নাই। তো আসলে আমরা হচ্ছে ইকোনমিক নিয়ে যখন বিভিন্ন অ্যানালাইসিস করি, এই অপরচুনিটি কস্ট নিয়েও আমরা মানে হিসাবে রাখি যে এটা আমি যদি এই প্রোডাক্টটা কিনতাম বা এই প্রোডাক্টটা এত দামে কিনতাম, দাম নিয়েও হয়। হ্যাঁ, এত দামে যদি আমি কিনে রাখতাম বা হচ্ছে আহ, ভবিষ্যতে কিনবো ওইটাও ধরে রাখলাম, তখন আমার কস্টিংটা কেমন হবে, হোল আমার অর্গানাইজেশনের ইকোনমিতে কেমন একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটাও আমরা ক্যালকুলেশন করে রাখতে পারি। তাই এগুলো জানতে হবে কি আর এই কস্টিং গুলো কাকে বলে। তো এটা হিসাবের একটা সিস্টেম আছে, যে আমরা যদি পার ইউনিটের অপরচুনিটি কস্ট হিসাব করি তখন কিভাবে করতে পারি। সিস্টেমটা হচ্ছে কস্টিংটা কত, মানে প্রাইস কত সেটা তুমি উপরে দিবা, এবং ইউনিট কত ইউনিট প্রোডাক্ট কিনেছো বা যেটাই করো না কেন সেটা নিচে দিলে আমার কস্টিংটা কত হইতে পারে সেটা পেয়ে যাবো। যেমন এখানে একটা শার্টের হিসাব দেওয়া আছে যে 5টা শার্ট তুমি কিনতে চাও বা হচ্ছে তৈরি করতে চাও, সেটা তৈরি করতে এখানে তৈরি করতে গেলে $50 খরচ হচ্ছে, তাহলে তোমার প্রতি শার্টে কত করে খরচ হইতেছে? $10 করে। তো এরকমই কি আর, যে আমরা যদি আহ, এখন সেম জিনিসই করতে যাই, তো আমরা যদি হ্যাট তৈরি করতে চাই, ওইটার বদলে আমি হ্যাট তৈরি করতে পারবো কিনা। দেখা যাচ্ছে একটা শার্ট তৈরি করতে যেখানে $10 লাগতেছে, ওই একটা শার্টের বদলে আমরা কি করতে পারি, দুইটা হ্যাট তৈরি করতে পারি। তো এরকম এই জন্যই বলা যে আমরা অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করতে পারি, যে আমার যদি অপশন থাকে আমি শার্ট তৈরি করব নাকি টুপি তৈরি করব নাকি প্যান্ট তৈরি করব, কোনটা তৈরি করব, কোনটাতে আমার লাভ হবে বেশি। তুমি অনেক কিছুই তৈরি করতে পারো, বাট হচ্ছে আরো মার্কেট অ্যানালাইসিস করতে হয়, কোনটা ডিমান্ড আছে বা কি আছে সবকিছুই আমাদের দেখতে হয়, তাই না? এভাবে করতে পারি। জাস্ট উপরের যে ইকুয়েশনটা আছে সেটা একটু মনে রেখো, যে কস্টিংটা কত সেটা দিবা ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিট কত, তাহলে আমার হচ্ছে পার ইউনিটে কস্টিংটা কত সেটা বের হয়ে যাবে। মেকিং ইকোনমিক ডিসিশন, আসলে এই কথাটা আমরা অপরচুনিটি কস্ট যখন ডেফিনেশনটা ব্যাখ্যা করতেছিলাম বা হচ্ছে মার্জিনাল কস্ট ডেফিনেশনটা ব্যাখ্যা করতেছিলাম, তখনই মোটামুটি বলে ফেলছি যে আমরা কি করি, যে আমাদের হাতে অপশন থাকে অনেকগুলো, সেগুলোকে চুজ না করে যখন আরেকটাকে চুজ করব বা ওইটার ইম্প্যাক্ট কি সেটা অ্যানালাইসিস করব, তখন আমরা ডিসিশন নিতে পারি ইকোনমিক্যাল। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, অপরচুনিটি কস্ট বেনিফিট এবং হচ্ছে যে অপশনটার মধ্যে দেখি আমরা, যে তুমি যদি পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, দেখা গেছে যে
তাহলে ভালো রেজাল্ট করবা। বাট যদি পড়াশোনার পিছনে একটা সেকেন্ড টাইমও মানে স্পেন্ড না করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবা না। এখানে একটা অ্যানালাইসিস এর বিষয় দেওয়া হচ্ছে। আমরা যদি একটা ধরি, যেমন হচ্ছে 2 আওয়ার স্টাডি করেছো, 1 ঘন্টা ঘুমাইছো, তুমি ওইটার রেজাল্টটা এরকম হইতে পারে। 3 আওয়ার ভালোভাবে পড়াশোনা করেছো, তো তুমি ভালো রেজাল্ট করেছো। তো তোমার হাতে কিন্তু অপশন ছিল, হয়তো 3 ঘন্টা পড়াশোনা করবো, নয়তো 3 ঘন্টা ঘুমাবো, তাই না? তুমি কোনটা চুজ করেছো তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে রেজাল্টটা চলে আসবে। তো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, শুধু হচ্ছে পড়াশোনা করলেই যে তুমি ভালো রেজাল্ট করবা এটাও কিন্তু কোনো ইয়ে নাই, মানে গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় অনেকে অনেক পড়ে বাট তার আশানুরূপ রেজাল্ট আসে না। তাহলে এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করতেছে, কি? আইকিউ, বা হচ্ছে উম এক একজনের ক্যাপচার করার ক্ষমতা এক এক রকম। অনেকে পড়ে ঠিকই বাট হচ্ছে মনে রাখতে পারে না, বা হচ্ছে এক্সাক্ট টাইমে যে সেটা বহি প্রকাশ করতে পারে না, তখন তো আর হয় না। তো এগুলোকে আমরা তখন বলবো, যেটা করতে পারলাম, যেটা করতে পারলাম না, দুইটার তুলনা যদি করি, অল্টারনেটিভ কিছু যদি নেই, তখন আমরা তাকে অপরচুনিটি কস্ট বলবো। ওকে, তাহলে এগুলোই ছিল তোমাদের এই একদম, বলতে গেলে প্রাইমারি যদি বলি, একদম খুবই প্রাইমারি লেভেলের ইকোনমিক্যাল যে টার্ম গুলো আছে, সে টার্ম গুলো আমরা ব্যাখ্যা করতে পারি এটার মাধ্যমে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা যে ইকোনমিক্স পড়তেছো এইগুলোর চেয়ে আরো আরো অনেক ডিটেলে পড়েছো। এখানে কিন্তু ওরকম না, এটা জাস্ট যেহেতু একটু বলা ছিল বেসিক্স, তাই হচ্ছে বেসিক্স নিয়ে। তোমরা তো আরো হচ্ছে সাপ্লাই নিয়ে আরো ডিটেল পড়েছো, ডিমান্ডের ডিটেল পড়েছো, কিভাবে কাজ করে, ইলাস্টিসিটি নিয়ে পড়েছিলাম মনে হয়, আরো অনেক কিছুই পড়ছো। তো ওগুলো দরকার নাই, আমাদের হচ্ছে নর্মালটাই প্রয়োজন, ওইটাই পড়েছে কি আর। তো বুঝতে পেরেছো এতটুকু? কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন নাই। আর আরেকটা কথা বলি, কালকে হচ্ছে ওই অনেকেই তো এক্সাম দিতে পারোনি, তো তাদের এক্সাম